ইসরায়েলের নির্লজ্জ কর্মকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে বাংলাদেশ। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ, গাজার দিকে এগিয়ে চলছে নতুন বহর। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা নেই, গণতান্ত্রিক উত্তরণে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে মির্জা ফখরুল, জাতীয় ঐক্য মেলে ধরায় জাতিসংঘ সফরও সফল। অর্ধযুগের উপর বালিশকাণ্ডের তদন্ত শেষ করতে পারেনি দুদক, প্রশ্নের মুখে জুলাই অভ্যুত্থান পরবর্তী কমিশন। নানা অজুহাতে ব্যর্থতা ঢাকার চেষ্টা, বলছেন বিশেষজ্ঞ। পাচারের জন্য নারী শিশু সহ ৩৯ জনকে জিম্মি, কক্সবাজারে গহীন পাহাড়ে অভিযানে উদ্ধার, আটক ২। সুন্দরবনে দস্যুদের আস্তানা থেকে ৪ জেলেকে ফিরিয়ে আনলো কোস্টগার্ড। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। ইসরায়েলের নির্লজ্জ কর্মকাণ্ডের প্রতিবাদে সারা বিশ্বের মতো ক্ষোভে ফুঁসছে বাংলাদেশও। জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশে অংশ নেন হাজারো মুসল্লি। নেতারা বলেন, মুসলিম বিশ্বের বিভেদের সুযোগে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। দখলদারদের হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতেও। হাতে মজলুম ফিলিস্তিনিদের পতাকা, মুখে মানবতার পক্ষে স্লোগান। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে জামাত ইসলামীর বিক্ষোভ মিছিল। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে থেকে শুরু হয় ঢাকা উত্তর ও দক্ষিণ জামাতের বিক্ষোভ কর্মসূচি। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগরে এসে শেষ হয়। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি আর স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। গাজা অভিমুখে ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলায় আক্রমণের তীব্র নিন্দা জানান নেতারা। আটক করা মানবাধিকার কর্মীদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, বিশ্ব মুসলিম উম্মার অনৈক্যের কারণে ফিলিস্তিনে হামলার সুযোগ পাচ্ছে আগ্রাসী ইসরায়েল। ওয়াইসিকে একটা টুটো জগন্নাথ হিসেবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন, আপনারা ওয়াইসি ভেঙে দিন। বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে, কিন্তু বিশ্বের মরল বলে খ্যাত এই দেশটি ইসরায়েলকে সমর্থন জানিয়ে এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক হোলি খেলা শুরু করেছে। মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। এদিকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানী মানিক মিয়া এভিনিউতেও বিক্ষোভ সমাবেশ ও র্যালি করে বাংলাদেশ ইউথ সিনার্জি অ্যালায়েন্স। ত্রাণবাহী জাহাজের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি ইসরায়েলি বাহিনীর হাতে আটক সব দেশের নাগরিককে নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানান তারা। আটককৃত সকল স্বেচ্ছাসেবক এবং মানবাধিকার কর্মী এবং অবরোধ ভাঙার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্ব নেতাদের গ্রহণ করতে হবে। গাজায় ত্রাণবাহী নৌবহর আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে ইসরায়েল নির্লজ্জ অবস্থান প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভূমধ্য সাগরের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজও আটকে দিল ইসরায়েল। আটক করা কয়েকশো অধিকার কর্মীকে রাখা হয়েছে কারাগারে। এর মধ্যে দুটি সংস্থার উদ্যোগে গাজার উদ্দেশ্যে ইতালির সিসিলি দ্বীপ ছেড়েছে আরও একটি বহর। ত্রাণবাহী ফ্লোটিলা আটকের প্রতিবাদে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। দ্য ম্যারিনেট। গাজা ইসরায়েলি অবরোধ ভাঙতে আশার আলো দেখালেও সবশেষ এই নৌযানটিও আটকে দিল দখলদার ইসরায়েলি বাহিনী। ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য বলছে, নৌযানটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় 43 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। সাংবাদিক, মানবাধিকার কর্মী ও চিকিৎসকদের নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং থাউজেন্ডস ম্যাডলিন টু গাজা নামে দুটি সংস্থার যৌথ উদ্যোগে ইতালির সিসিলি থেকে ছেড়ে গাজা অভিমুখে চলছে অন্তত 10টি জাহাজের বহর। এর মধ্যে কনসাইন্স নামের একটি জাহাজে রয়েছেন বাংলাদেশি অধিকার কর্মী ও প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম। আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না। ইসরায়েল যত মানুষ খুন করেছে,
এবং যত সাংবাদিক এবং যত ডাক্তার খুন করেছে সেটার প্রতিবাদ আমরা জানাবো। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহর থেকে আটক কয়েকশো অধিকার কর্মীকে ইসরায়েলের কেটজিওট কারাগারে নেওয়া হয়েছে। এদিকে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর আটকের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্ব। ইতালিতে ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেন হাজারো মানুষ। এ সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহর আটকের তীব্র নিন্দা জানান তারা। স্পেনের মাদ্রিদেও ফিলিস্তিনের পক্ষে রাজপথে নামেন সাধারণ মানুষ। তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন হাজার হাজার ফিলিস্তিনপন্থী। ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলি হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে মেক্সিকো ও কলম্বিয়া। ত্রাণবাহী নৌবহর গাজায় প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে খোদ ইসরায়েলেও। শুক্রবার উপত্যকার সীমান্তে প্রতিবাদ জানাতে জড়ো হন শত শত মানুষ। এ সময় নিরাপত্তা বাহিনী তাদের উপর চড়াও হয়। নাদিম মারজান, সময় সংবাদ। গণতান্ত্রিক উত্তরণে সমর্থন দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো শঙ্কা নেই। জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের প্রদর্শনী তুলে ধরায় জাতিসংঘ সফর অত্যন্ত সফল হয়েছে। মির্জা ফখরুল বলেন, দেশের জনগণের প্রত্যাশা পূরণে ফেব্রুয়ারিতে ভোট হবে। দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের পথে এগিয়ে যাবে বিএনপি। বলেন, অন্তর্ভুক্তমূলক এই সফর আন্তর্জাতিক মহলে জাতীয় ঐক্যের নিদর্শন। বিএনপি মহাসচিব আরও বলেন, জাতিসংঘ অধিবেশনের বাইরেও যেই আলাপ আলোচনা হয়েছে তা দেশের জন্য অত্যন্ত ইতিবাচক হয়েছে। গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য আগামী 26 যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব। এবং আজকে গণতন্ত্রের উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবে রয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে। নানা দাবি সামনে এনে কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছাতে চায় বলে অভিযোগ বিএনপির। তবে ভোট নিয়ে লন্ডনে দেয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতেই আস্থা রাখতে চান স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যদিকে পিআরের দাবি নিয়ে রাজপথে থাকা জামাত বলছে, ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছেন তারা। একটি বড় দলের বাধায় জুলাই সনদের আইনি ভিত্তি আটকে আছে বলেও অভিযোগ নেতাদের। এ অবস্থায় দলগুলোকে ছাড় দিয়ে সমঝোতার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকের। হাসান ওয়ালির রিপোর্ট। দীর্ঘ বছর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট উৎসব থেকে বঞ্চিত মানুষের আলোচনার বিষয়বস্তু নির্বাচন। রাজনীতির মাঠ কিংবা চায়ের স্টল, সর্বত্রই আলোচনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। অন্যদিকে জামায়াত সহ বেশ কিছু দলের পিআরের দাবিতে আন্দোলন এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মত দ্বিমতের মধ্যে ভোটের সময়সীমা নিয়ে সংশয়ের কথা জানিয়ে আসছেন রাজনীতিক থেকে সাধারণ মানুষের অনেকেই। মাননীয় সভাপতি, যদিও প্রধান উপদেষ্টা দেশ পেরিয়ে বিশ্বমঞ্চেও জানিয়ে এলেন নির্বাচন নিয়ে তার পরিকল্পনা। ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি নেওয়ার কথা জাতিসংঘ অধিবেশনে তুলে ধরেন ডক্টর ইউনূস। তবে আলাদা আয়োজনে দেশের মানুষ আরো 5 থেকে 10 বছর এই সরকারকে ক্ষমতায় চায় এবং ভোট আটকাতে আন্তর্জাতিক কিছু মহলের অর্থ ঢালার বক্তব্য রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দেয়। তবে এসব কথা কানে তুলতে চান না রাজনীতিকরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, নির্বাচন নিয়ে লন্ডনে দেওয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতে আস্থা বিএনপির। শুধু আন্তর্জাতিক মহলই নয়, নানা দাবিতে দেশেরই কিছু দল নির্বাচন পেছাতে চায় বলেও অভিযোগ তার। অনেক রাজনৈতিক দল নির্বাচনে বাধা সৃষ্টি করার জন্য নানান রকম তালবাহানা তৈরি করছে। একদিকে প্রার্থী ঘোষণা করছে, আর একদিকে নানান রকমের দাবি নিয়ে সে নির্বাচন বয়কট করবে, কত রকমের প্রোগ্রাম দিল। তাতে কি মানুষ থেমে আছে? মানুষ তো নির্বাচনের দিকে হাঁটছে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না জামায়াত ইসলামীও। ঘোষিত সময় মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে দলটি। খুলনায় এক অনুষ্ঠান শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, একটি বড় দল মনে করে সবকিছু তাদের কথাই হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া সমাধান দেখছেন না তিনি। আন্দোলনের যে ময়দানে আমরা আছি, এটাও আমাদের নির্বাচনে যাওয়া তারই একটা অংশ। ঐক্যমত্য না হলে
জুলাই সনদের যে আইনি ভিত্তি দেওয়ার প্রশ্নটা সেটা কিন্তু সফল হবে না। একটা বড় দল মনে করে আমরা যা বলবো তাই মানতে হবে, এটা তো কোনো রাজনীতি না, এটা কোনো ডেমোক্রেসি না। রাজনৈতিক বিশ্লেষক বলছেন, কিছু জায়গায় ছাড় দিয়ে দলগুলো সমঝোতায় পৌঁছাতে না পারলে বড় ক্ষতি হবে দেশের। রাজনৈতিক দলগুলোর মধ্যে আপাত দৃষ্টিতে যে মতপার্থক্য দেখছি সেটার অবসান ঘটিয়ে নির্ধারিত আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হতে হবে। যদি নির্বাচন না হয় তাহলে দীর্ঘমেয়াদী বাংলাদেশ একটা বড় ক্ষতির মুখে পড়বে। দেশকে স্থিতিশীল রাখতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সরকার এবং দলগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশ্লেষকদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় নির্বাচনে অংশ না নিলেও একটি মহল প্রায় অপপ্রচার চালায় ইসলামী আন্দোলনকে নিয়ে, এমন অভিযোগ করেছেন দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেন, যারা মিথ্যাকে সত্য বানাতে চায় তাদের জন্য তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। শুক্রবার বিকেলে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী আন্দোলনের মহিলা বিভাগের সেমিনারে এই অভিযোগ করেন তিনি। বলেন, ইসলামী আন্দোলনকে আর কেউ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করতে পারবে না। এ সময় বিগত সময়ে দেশের উন্নয়নে কোনো সরকারি কাজ করেনি বলেও মন্তব্য করেন তিনি। বক্তব্যে ফিলিস্তিন অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজ ইসরায়েলিদের আজকে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদও জানান তিনি। পাঁচই আগস্টের পরে 2024 ইসলামের পক্ষে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্র কিন্তু আগে পরে কখনোই ছিল না। এই ক্ষেত্রটা কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে এটাকে কাজে লাগিয়ে ইসলামের গাছটাকে মজবুত করতে হবে। দেখেন, দিনকে রাত্র বানায়, আর এদের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তখন আপনি আর আমি ভালো কি পাবো? ওদের থেকে তিতাই পাওয়া যাবে, মিঠা কোনোদিন পাওয়া যাবে। আমরা বারবার বলেছি 14 সালে তো আমরা নির্বাচনে যাই নাই, তারপরেও জোর করে এই মিথ্যাটাকে আমাদের উপর চাপাই দেওয়ার অর্থ যে ওদের আচরণগুলো, ওদের নীতি আদর্শগুলো, ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা। অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় থেকেছে, তাই নিজেদের বৈধতা দেওয়ার জন্য হলেও সংস্কার নিশ্চিত করতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। শুক্রবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক আলোচনা সভায় তিনি বলেন, সংস্কারের বিষয়ে যদি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না হয় সেক্ষেত্রে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, পরবর্তী সরকারের জন্য রেখে গেলে হবে না। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হতে পারে গণপরিষদের মধ্য দিয়ে, বিকল্প উপায়ও নমনীয় আছে এনসিপি, তবে সেটা হতে হবে নির্বাচনের আগেই। বিচার ব্যবস্থার সংস্কারের জন্য হাইকোর্টের বিকেন্দ্রীকরণ প্রয়োজন, যা নতুন সংবিধান ছাড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন সারওয়ার তুষার। যদি রাজনৈতিক দলগুলো একমত না হয়, এবং খুবই সম্ভাবনা আছে যে একমত হবে না, সেক্ষেত্রে সরকারকে পজিশন নিতে হবে। তাহলে এখনো যদি এই সরকার শুধুই সুপারিশ করে যায়, তাহলে আমরা প্রশ্ন করব, আপনি কেন 1.5 বছর ক্ষমতায় থাকলেন, কেন 2 বছর ক্ষমতায় থাকলেন, কেন 3 মাসের মধ্যে চলে গেলেন না? জামায়াতে ইসলামী পিয়ারের কথা বলেন, আমাদের কিন্তু তাদের কাছে প্রশ্ন আছে যে আপনি স্থানীয় সরকারটা কার্যকর, কারণ জনগণের কোনো না কোনো জনপ্রতিনিধি থাকতে হবে, হয় স্থানীয় পর্যায়ে অথবা ন্যাশনাল পর্যায়ে। এখন আপনি এমপি, মানে ওই যে আসন ভিত্তিক এমপি উঠিয়ে নেবেন পিয়ারের কারণে, ঠিক আছে বুঝলাম, তো স্থানীয় সরকারটা যদি কার্যকর মানে ইয়েটা না হয়, সংস্কার না হয়, তাহলে কিন্তু এটা কাজ করবে না। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জামায়াত ইসলামের নতুন আমির নির্বাচন। সারা দেশের 1 লাখের বেশি রোকন সদস্য অংশ নেবেন গোপন প্রত্যক্ষ ভোটে। গণতান্ত্রিক বাধ্যবাধকতায় জাতীয় নির্বাচনের আগেই এই ভোট বদলে দিতে পারে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামো। তবে আমির হিসেবে যিনি দায়িত্ব নেবেন, আগামী জাতীয় নির্বাচনে দলকে ভালো অবস্থানে নেয়ার চ্যালেঞ্জ থাকবে তার কাঁধে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। শফিক মনসুর রিপোর্টে বিস্তারিত। প্রতিষ্ঠার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিহাসের সবচেয়ে দুঃসময় কাটিয়েছে গত 1.5 দশক। 24-এর অভ্যুত্থানের পর এখন পর্যন্ত রাজনীতির ময়দানে বেশ স্বস্তিতে থাকা দলটি ইতোমধ্যে আবির্ভূত হয়েছে দেশের অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে। এর মধ্যেই গুঞ্জন উঠেছে আগামী ডিসেম্বরে দলটির সর্বোচ্চ নেতার পদ সহ গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারণী পদ দলটির আমির। গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশে থাকা দলটির রোকন সদস্যদের ভোটে 3 বছরের জন্য নির্বাচিত হন একজন আমির। তিনিই পরবর্তীতে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যদের পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি সহ নির্বাহী দায়িত্বশীল পদগুলোতে দলের নেতাদের দায়িত্ব দিয়ে থাকেন। বর্তমানে আমির পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করা ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হবে ডিসেম্বরে।
দলটির গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা যায় আমির নির্বাচনের জন্য বিদায়ী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা 3 জনের একটি প্যানেল নির্বাচন করেন। সাধারণত এই প্যানেল থেকে সারা দেশের রুকন সদস্যরা গোপন ভোটে একজনকে নির্বাচিত করেন দলটির আমির হিসেবে। তবে প্যানেলের বাইরেও যে কাউকে ভোট দিতে পারেন ভোটাররা। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে ইতোমধ্যে আমির নির্বাচনের 2টি সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা চলছে দলটির মধ্যে, যেটির একটিতে আছেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির মুজিবুর রহমান এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের নাম। অন্য প্যানেলটিতে এটিএম আজহারের পরিবর্তে আছেন বর্তমান আরেক নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নাম। কেন্দ্রীয় নেতারা বলছেন জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ থাকবে নতুন আমিরের কাঁধে। 25শে ডিসেম্বর আগে আমরা নির্বাচনটা সারবো ইনশাআল্লাহ। আপাতত মোটামুটি ফাইনাল হয়ে গেছে আমাদের নির্বাচন কমিশন যেটা আছে 5 সদস্য বিশিষ্ট, ওনারা অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ওনারা আশা করছেন যে আমিরে জামাত এবং কেন্দ্রীয় মজলিস শুরার এই 2টা গুরুত্বপূর্ণ নির্বাচন সারতে পারবে। বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান 2019 সালে প্রথমবারের মতো দায়িত্ব পান জামায়াতের। 2022 সালের নভেম্বরে নির্বাচিত হন দ্বিতীয়বারের মতো। গঠনতন্ত্র অনুযায়ী 3 বছরের জন্য আমির নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও একজন ব্যক্তি কতবার আমির হতে পারবেন সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা নেই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। মধ্যরাত থেকে মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে তৎপর প্রশাসন। মেঘনায় ড্রোন দিয়ে নজরদারির উদ্যোগ। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। দেশব্যাপী আলোচনার ঝড় তুলেছিল রূপপুর বালিশকান্ডের দুর্নীতি। সেই ঘটনার পর পেরিয়েছে প্রায় 1 যুগ। এতদিনেও সেই পুকুর চুরির তদন্তই শেষ করতে পারেনি দুদক। জুলাই অভ্যুত্থানের পর দায়িত্বে এসেছে নতুন কমিশন, কিন্তু কোনো কিছুতেই বদলায়নি পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন অদৃশ্য কারণে ঝুলে থাকে এই দুর্নীতির তদন্ত শেষ করতে না পারা অভ্যুত্থান পরবর্তী কমিশনেরও ব্যর্থতা। তাসলিম তৌহিদের প্রতিবেদন। দুর্নীতিও যে শিল্পের পর্যায়ে নেওয়া যেতে পারে তারই আনুষ্ঠানিক রূপ ছিল রূপপুরের পারমাণবিক প্রকল্পের বালিশকাণ্ড। আলোচিত বালিশকাণ্ডে অভিযোগ ছিল একটি বালিশ 5,957 টাকা, খাটে তোলার মজুরি 760 টাকা, কমফোর্টার 16,800 টাকা আর বিদেশি চাদর প্রায় 6,000 টাকায় কেনা হয়। বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক দাম দৃশ্যপটে আসায় দুদক প্রায় 31.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2 ঠিকাদার ও গণপূর্তের 11 প্রকৌশলীর সহ 13 জনকে আসামি করে 4টি মামলা করে। তৎকালীন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদও বলেছিলেন দ্রুতই দেওয়া হবে চার্জশিট। আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ে মামলার চার্জশিট দেওয়া এবং এর বাইরে যদি কেউ থাকে তাদেরকে আইন আমলে আনা। তবে 3 কমিশন পেরিয়ে 2025 সালের অক্টোবরে এসেও মামলার অগ্রগতি নেই। 4 সালের আগের মামলাও এখনো আছে, আমি অস্বীকার করছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলি কমিয়ে নিয়ে আসা। সীমাবদ্ধতা থাকলেও তদন্ত শেষ করতে না পারার দায়ে বর্তমান কমিশনও এড়াতে পারে না, এমন মত দুদকের সাবেক এই মহাপরিচালকের। প্রশ্ন তোলেন অপরাধীদের বাঁচাতেই কি ধীরগতির নীতি চলছে? কমিশন যেটি আসলো সেটির বয়সও তো 1 বছরের উপরে হয়ে গেছে। এটা একটা বিরাট দুর্নীতির কাণ্ড। সেই জায়গায় তাদের দৃষ্টি নিবদ্ধ হলো না, বরং তারা উল্টো তদন্ত বিলম্বের পক্ষেই যুক্তি দিচ্ছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। আর দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতার অভিযোগ আওয়ামী লীগ সরকারের যোগসাজশ থাকায় অতীতে মামলা শেষ করেনি। স্বপ্নে ভাবে নাই যে এই কাগজটা কোনোদিন অডিট হইতে পারে। তো এটা আগের সরকারের ইন্ডালজেন্স ছিল আমি বলবো। দ্বিতীয় হচ্ছে দুদকের ব্যর্থতাও বলবো। এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় অভিযুক্ত গণপূর্তের অধিকাংশ কর্মকর্তা অবসরে চলে গেছেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাত থেকে মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে তৎপর রয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে বরিশালে মেঘনা নদীর 82 কিলোমিটারে ড্রোন দিয়ে নজরদারির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মাছ ধরা বন্ধে কাজ করবে যৌথ বাহিনী। এছাড়া জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা কার্যকরের মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়ানোর বিষয়ে আশাবাদী মৎস্য বিভাগ। শুক্রবার রাত 12টা থেকে উপকূলীয় নদ নদী ও ইলিশের অভয়াশ্রমগুলোতে মা ইলিশ শিকারে শুরু হয়েছে 22 দিনের নিষেধাজ্ঞা। তবে ইলিশের আকালের মধ্যেই নিষেধাজ্ঞায় কিছুটা হতাশ জেলেরা। এই সময়টাতে পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য দ্রুত সরকারি সহায়তা বিতরণের দাবি তাদের। আমার অভিযান উপলক্ষে আমরা জাল, সাবার
ধুয়ে মুছে বাড়িতে নিয়ে যাচ্তেছি। এর আগে আমরা জাল সাবার নামাবো না। বেকার থাকার ক্ষেত্রে যে অনুদানটা দেয় সরকার আমরা পাই না। সরকার ঘোষণা হচ্ছে মাইলিশ অভিযানের জন্য আমাদের জেলারা 100% অভিযান মানার জন্য প্রস্তুত। এদিকে জনসচেতনতামূলক প্রচার প্রচারণার পাশাপাশি নিষেধাজ্ঞা কার্যকর করে ইলিশের উৎপাদন বাড়ানোর আশা মৎস্য বিভাগের। জেলেদের প্রতিনিধির তাদের পরামর্শ ক্রমেই কিন্তু আসলে তারিখ নির্ধারিত হয়েছে। তো আমি আশা করি এবার যে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর যে অভিযানটি হবে এটি শতভাগ সফল হবে। নিষেধাজ্ঞাকালীন সহায়তা হিসেবে ভোলার কর্মহীন 1,43,438 জেলের জন্য 3,585 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। পরিবার প্রতি দেয়া হবে 25 কেজি করে। সময় সংবাদ, ভোলা। রংপুরে অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে একের পর এক উপজেলায়, তবে জনসচেতনতায় খুব একটা কার্যকরী পদক্ষেপ নেই। এমনকি খোদ গরু কেনা বেচার সঙ্গে জড়িত অনেকেই জানেন না অ্যানথ্রাক্স সম্পর্কে। যদিও প্রাণী সম্পদ দফতরের দাবি আতঙ্কিত হওয়ার কিছুই নেই। প্রতিরোধে টিকা কার্যক্রমের পাশাপাশি সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 13-14 সেপ্টেম্বর রংপুরের পীরগাছা সদর ও পারুল ইউনিয়নে উপসর্গ থাকা 12 জনের মধ্যে 8 জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত করে আইইডিসিআর। এর আগে আক্রান্ত পশুর শরীরে এই রোগ শনাক্ত করে প্রাণী সম্পদ দফতর। এছাড়াও উপসর্গ নিয়ে মৃত্যু হয় 2 জনের। এরই মধ্যে পীরগাছা ছাড়াও অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায়। এমনকি কুড়িগ্রাম ও গাইবান্ধাতেও আক্রান্ত হয়েছেন অনেকেই। রংপুরের বিভিন্ন পশুর হাটে গরু কেনাবেচা হলেও রোগাক্রান্ত কিনা সেটির কোনো পরীক্ষা নিরীক্ষা হয় না। এমনকি সংশ্লিষ্ট অনেকেই জানেন না অ্যানথ্রাক্স সম্পর্কে। এখনও পরীক্ষা ছাড়াই বিভিন্ন গ্রামগঞ্জে জবাই হচ্ছে গরু, ফলে উদ্বেগ বাড়ছে। হাটে যে বিক্রি হবে, হাটে পরীক্ষা নিরীক্ষা হয় না? না, পরীক্ষা হয় না। অ্যানথ্রাক্স রোগ সম্পর্কে কি জানেন আপনারা? না না না, অ্যানথ্রাক্স সম্পর্কে জানেন না? জানা হয়নি এখনো। এই যে পশু সম্পদ অধিদপ্তর বলতেছে গ্রামগঞ্জে মাইকিং করতেছে, প্রচারণা করছে, আপনাদের না আমার এতে ভয় নেই। অ্যানথ্রাক্স অসুখ সম্পর্কে জানেন? না আমি জানি না। স্বাস্থ্য বিভাগ বলছে আক্রান্ত পশুর রক্ত, লালা এবং কাঁচা মাংস নাড়াচাড়ার মাধ্যমে এই রোগ মানুষের মধ্যে সংক্রমণ হচ্ছে। তবে এটি মানুষে মানুষে ছড়ায় না। আক্রান্ত হওয়ার পরে ওই পশুর রক্ত বা লালা থেকে আমরা যারা নাড়াচাড়া করছি, রান্না করছি, যারা ওই জবাই করার কাজে নিয়োজিত তারাই আক্রান্ত হচ্ছি। প্রাণী সম্পদ দপ্তর বলছে গণ সচেতনতায় নেওয়া হয়েছে যথাযথ পদক্ষেপ, ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কোনো গবাদি পশু যেন তাপমাত্রা না দেখে যেন সেটা জবাই করা না হয়, আর যাতে মানুষের ভিতরে আতঙ্ক না ছড়ায় এই জন্য মসজিদ মন্দিরে যারা আছে তাদেরকে, হুজুরদের বা পুরোহিতকে বলা হচ্ছে, তারাও মোটিভেশন করতেছে। প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে অ্যানথ্রাক্স প্রতিরোধে এখন পর্যন্ত 1,65,000 গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এছাড়াও ছাগল ও ভেড়াকে পিপিআর দেওয়া হচ্ছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। মুন্সিগঞ্জ বক্ষ ব্যাধি ক্লিনিক নিজেই রোগী, নেই অর্ধেকের বেশি জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। অপারেটরের অভাবে এক্স-রে মেশিন অচল পড়ে আছে। এ কারণে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। আবু সাইদের ছবিতে নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের একমাত্র বক্ষব্যাধি ক্লিনিক নিজেই নানা সংকটে জর্জরিত। হাসপাতালটির প্রধান ও জুনিয়র কনসালটেন্টের পদ খালি। মেডিকেল অফিসারও কর্মস্থলে নিয়মিত নন। 17টি পদের 9টি শূন্য। হাসপাতালটিতে নেই যক্ষ্মা শনাক্তকরণের সুযোগ। অপারেটরের অভাবে এক্স-রে মেশিন অচল পড়ে আছে বছরের পর বছর। কফ পরীক্ষা হয় সপ্তাহে 3 দিন, আর জিন এক্সপার্ট পরীক্ষার সুযোগ নেই। ফুসফুসের অন্যান্য রোগের চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধও মিলছে না। অন্যদিকে হাসপাতাল ভবনে অস্বাস্থ্যকর পরিবেশ, অনেক রোগী এসে বুক ভরা অভিযোগ নিয়ে ফিরে যান। এক্স-রে যে একটা মেশিন, এই মেশিনের ডাক্তারটা নাই। এখানকার যারা কর্মচারী আছে, কর্মকর্তা আছে, তারা সঠিকভাবে এই অফিস আদালত করে না। রোগী ঠিক মতন ওষুধ পাইতেছে না, আবার রোগীর সাথে গ্যাঞ্জামা করে অনেক লোকজন আছে। আমরা চাই যে আমাদের এলাকায় আরও ভালো ডাক্তার দিক, ভালো পরিচালনার জন্য ভালো ব্যবস্থা নেওয়া হোক। তবে কোনো সমাধান দিতে পারেননি সিভিল সার্জন। সেবার মান বৃদ্ধির জন্য এই মুহূর্তে জনবল এবং অবকাঠামোগত কিছু পরিবর্তন করা প্রয়োজন। এটার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি এটার দ্রুত সমাধান হলে এই ক্লিনিক থেকে সেবার মান আরও বৃদ্ধি করা সম্ভব। কর্তৃপক্ষের তথ্য মতে মুন্সিগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালে প্রতি কর্মদিবসে গড়ে অর্ধশত রোগী চিকিৎসা নেন। প্রায় 65 বছর আগে 1 একর 41% জমির উপর নির্মিত এই বিশেষায়িত হাসপাতালটিতে ডাক্তার সহ জনবল সংকট, ওষুধ ও যন্ত্রপাতির অভাবে
যথাযথ সেবা পাচ্ছে না। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ডেঙ্গুর চোখ রাগানির মধ্যে টাঙ্গাইলে দুটি সরকারি হাসপাতালের সামনে আবর্জনা ও জমে থাকা পানিতে মশার বংশবিস্তার। মেডিকেল কলেজ ও হাসপাতালের জেনারেল হাসপাতালের অন্য রোগীদের সঙ্গে মশারি ছাড়া রাখা হচ্ছে ডেঙ্গু রোগীদের। মশক নিধনে পৌর কর্তৃপক্ষের কোনো বক্তব্য না পাওয়া গেলেও স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু প্রতিরোধে বাড়াতে হবে সচেতনতা। কাদের তালুকদারের পাঠানো তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালের সামনে জমে আছে পানি, যেখানে জন্ম নিয়েছে বিভিন্ন জলজ উদ্ভিদ, পাশাপাশি বংশবিস্তার করছে মশা। একই অবস্থা হাসপাতালের দেয়ালের বাইরের ড্রেনের। দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে টাঙ্গাইলে। মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে অন্যান্য রোগীদের সঙ্গেই রাখা হচ্ছে আক্রান্তদের। নেই আলাদা মশারির ব্যবস্থাও। অনেকে হাসপাতালে এসেও অসুস্থ হচ্ছেন। হাসপাতালের বাইরে মশা নিয়ন্ত্রণে না থাকায় আতঙ্কিত রোগীরা। পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখে যে ডেঙ্গু পজিটিভ। রীতিমতো জ্বর আর বমি। একটু আগে মশারি খুলছে, এইটা আমার নিজস্ব টাকা কিনছে, কোনো সরকারি কোনো মশারি হয়নি। পৌরবাসীও আছেন আতঙ্কে। মশার নিধনে পৌর কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তাদের। সুস্থ মানুষ হাসপাতালে এলে অসুস্থ হয়ে যায়। কয়েল ধরায় কিন্তু ওটাই কাজ হয় না। ওষুধ দিচ্ছে তো মশা মরে না, সাময়িক একটু ধুম হয়, বরঞ্চ এটা আরো মানুষের ক্ষতি হয়। এই যে নোংরার কারণে এই মশাগুলো উৎপত্তি হইতেছে, জন্ম হইতেছে। পৌরসভা একাধিকবার জানানো হয়েছে, কিন্তু এর কোনো পৌরসভা কোনো ডিসিশন নেয় নাই এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পৌর কর্তৃপক্ষের কেউ। সংশ্লিষ্টরা বলছেন ডেঙ্গু প্রতিরোধে আরও সতর্ক হতে হবে সবাইকে। মশারির ভিতরে আমরা রাখার চেষ্টা করি, তবে মাঝে মধ্যে একটু ব্যত্যয় ঘটে, সেটা আমরা আরও সতর্কতার সাথে রাখার ব্যবস্থা করব। সেখানে হয়তো স্বাস্থ্যবিধি সেভাবে মেনে চলে হয় না, এই জন্য ডেঙ্গুর প্রকোপ আমাদের একটু কম্পারেটিভলি অন্যান্য জেলার চেয়ে একটু বেশি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 6 মাসে টাঙ্গাইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 466 জন, যাদের বেশিরভাগই মির্জাপুর উপজেলার। সময় সংবাদ, টাঙ্গাইল। ওষুধ আমদানিতে 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন পদক্ষেপে রফতানি আয় কমাসহ নানা শঙ্কা জাগলেও বাংলাদেশে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করেন এই খাতের ব্যবসায়ীরা। তবে বিকল্প বাজারে বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে হবে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা। ইয়ানু শিফাতের রিপোর্ট। ওষুধ আমদানিতে 100% শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে গেল 1 অক্টোবর থেকে কাজও শুরু করেছে মার্কিন প্রশাসন, যদিও এর বিরোধিতা করেছে ফার্মাসিউটিক্যালস রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অফ আমেরিকা। সংগঠনটির দাবি, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে দরকারি ওষুধের অর্ধেক মিটেছে আমদানিতে। একটু একটু করে বড় হওয়া বাংলাদেশের ওষুধ শিল্পেরও অন্যতম রপ্তানি গন্তব্য বিশ্বের শীর্ষ ধনী দেশ যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সিদ্ধান্ত কার্যকর হলে কতটা প্রভাব পড়বে বাংলাদেশের ওষুধ শিল্পে? ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আইটিসির তথ্য, 2024 সালে 21,266 কোটি 7 লাখ ডলারের ওষুধ আমদানি করেছে যুক্তরাষ্ট্র। 2020 সালে যার পরিমাণ ছিল 13,943 কোটি 10 লাখ ডলার। পরিসংখ্যান বলছে, মার্কিন বাজারে ওষুধের আমদানি লাগাতার বাড়লেও দেশটিতে উত্থান পতনে চলছে বাংলাদেশের রফতানি। সবশেষ গেল অর্থ বছরে 1,88 লাখ ডলার মূল্যের ওষুধ রফতানি হয়েছে যুক্তরাষ্ট্রে, যা আগের অর্থ বছরের চেয়ে 46 লাখ ডলার কম। তবে ওষুধ শিল্পে মার্কিন শতভাগ শুল্ক কার্যকর হলে বাংলাদেশে বড় নেতিবাচক প্রভাব পড়বে না বলেই মনে করে এই খাতের ব্যবসায়ীরা। ভারত এবং চায়না যতটা এফেক্টেড হবে, বাংলাদেশ অতটা এফেক্টেড হবে না এই মুহূর্তে। সুদূর প্রসারী হয়তো বাণিজ্যিক ঘাটতি পূরণের যে সরকারের যে উদ্যোগ, এটার মধ্যে দিয়ে হয়তো বাংলাদেশ এটা বাড়তি সুবিধা পাইতেও পারে। চীন ভারতের তুলনায় বাংলাদেশি উদ্যোক্তারা সুবিধাজনক অবস্থানে হলেও বিকল্প বাজারে বাংলাদেশ বাড়তি প্রতিযোগিতার মুখে পড়বে বলে মত অর্থনীতিবিদদের। চীন বা ভারতের মতো সাপ্লায়াররা যদি পণ্য রপ্তানি কমিয়ে দেন, তারা তখন বিকল্প বাজারগুলোতে এই ধরনের পণ্য রপ্তানি করতে চেষ্টা করবেন। সেইখানে তখন আবার একটা বাড়তি প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে বাংলাদেশের। চীন বা ভারত থেকে আমদানি করলে যে উচ্চ শুল্ক হবে, তার থেকে বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি করলে তুলনামূলকভাবে তাদের জন্য কিছুটা কম চাপ পড়বে বা কম ব্যয় পড়বে। যুক্তরাষ্ট্রে ওষুধ রফতানিকারক শীর্ষ দেশ ভারত 2024 অর্থ বছরে 27.9 বিলিয়ন ডলার মূল্যের ওষুধ রফতানি করেছে দেশটি, যার মধ্যে 8.7 বিলিয়ন ডলারের ওষুধ গেছে যুক্তরাষ্ট্রে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।
ভারত সীমান্তে সার ক্রিক জলপথের আশেপাশে সামরিক অবকাঠামো নির্মাণ করছে পাকিস্তান। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অঞ্চলে পাকিস্তান কোনো আগ্রাসন দেখালে ইতিহাস ও ভূগোল বদলে দেওয়া হবে। অন্যদিকে ভারতীয় সেনার প্রধান সতর্ক করে বলেন, পাকিস্তান মানচিত্র ধরে রাখতে চাইলে দেশটিকে সন্ত্রাসবাদের সমর্থন দেয়া বন্ধ করতে হবে। যদিও সার ক্রিক জলপথে সামরিক অবকাঠামো নির্মাণের বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। বিশ্বের অন্যতম বিপজ্জনক ও বৈরী সীমান্ত ভারত পাকিস্তানের। দুই দেশের মধ্যে সীমান্তকে ঘিরে প্রায় উত্তেজনা দেখা দেয়। অপারেশন সিঁদুর নিয়ে এখনও প্রতিবেশী দেশ দুটির মধ্যে কথার লড়াই চলছে। এমন পরিস্থিতিতেই সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায় সার ক্রিক জলপথের আশেপাশে সামরিক স্থাপনা তৈরি করছে পাকিস্তান। সার ক্রিক ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল। খালটি ভারতের কচ্ছ অঞ্চল এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশকে মোটামুটিভাবে পৃথক করেছে। সার ক্রিক আরব সাগরে পতিত হয়েছে। এর মূল নাম ছিল বনগঙ্গা এবং উপনিবেশিক আমলে এক ব্রিটিশ কর্মকর্তার নামে এটি নামকরণ করা হয়েছিল। সার ক্রিক জলপথের আশেপাশে সামরিক অবকাঠামো তৈরির বিষয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, 1965 সালের যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী লাহোরে পৌঁছানোর ক্ষমতা প্রদর্শন করেছিল। তাই পাকিস্তানের মনে রাখা উচিত, করাচি পৌঁছানোর রাস্তা সার ক্রিক দিয়েও যায়। ইসলামাবাদের প্রতি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পাকিস্তান যদি আরও এলাকা দখলের চেষ্টা করে তবে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল বদলে দেবে। এদিকে শুক্রবার ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সতর্ক করে বলেছেন, পাকিস্তান যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় তবে দেশটিকে সন্ত্রাসবাদ সমর্থন বন্ধ করতে হবে। স্থানীয় সময় শুক্রবার রাজস্থানের একটি সেনা চৌকিতে গিয়ে একথা বলেন তিনি। বলেন, অপারেশন সিঁদুরে যে সংযম বজায় রাখা হয়েছিল এবার তা হবে না। ইসলামাবাদ যদি সন্ত্রাসবাদকে উস্কানি দেওয়া বন্ধ না করে তাহলে অভিযানের দ্বিতীয় ভাগ খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেন ভারতের সেনাপ্রধান। তবে সার ক্রিক জলপথের আশেপাশে সামরিক অবকাঠামো নির্মাণের খবর এবং ভারতের হুঁশিয়ারির কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান সরকার। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সে আবারও টাইফুন আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে টাইফুন মাতমো। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর পশ্চিমাঞ্চল। ভূমিধসের আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছেন বাসিন্দারা। এদিকে গত মঙ্গলবার দেশটিতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 72 জনে। আহত হন 5 শতাধিক মানুষ। গৃহহীন হয়ে এখনও খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকে। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ফিলিপিন্স। সুপার টাইফুন রাগাসার পর ঘূর্ণিঝড় বুয়ালয়ের দাপট ও ভূমিকম্পে লণ্ডভণ্ড দেশটিতে নতুন করে আঘাত হেনেছে টাইফুন মাতমো। স্থানীয় সময় শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে এটি আঘাত হানে। এ সময় দেশটির ইসাবেলা প্রদেশের উপকূলীয় ডাইনাপিক পৌর এলাকায় ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ 130 কিলোমিটার। টাইফুনটি আঘাত হেনেছে উত্তর পশ্চিমাঞ্চল ও পাহাড়ি প্রদেশগুলোতেও। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিধসের আশঙ্কায় পাহাড়ি এলাকার বাসিন্দারা আগেই নিরাপদ স্থানে সরে গেছেন। বৈরী আবহাওয়ার কারণে বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলেদের সমুদ্রে মাছ ধরতে যেতেও নিষেধ করেছে স্থানীয় প্রশাসন। এদিকে ভূমিকম্পের আঘাতে ফিলিপিন্সে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। আহত হয়েছেন 5 শতাধিক মানুষ। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত এলাকায় চলছে উদ্ধার কাজ। গৃহহীন হয়ে পার্ক, ফুটপাত ও খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে বসবাস করছেন অনেকে। আফটার শকের আশঙ্কায় কেউ কেউ বাড়িঘরে ফিরতেও ভয় পাচ্ছেন। এ ধরনের বিপর্যয় মেনে নেওয়া কঠিন। ঘরবাড়ির ক্ষতি তবু মেনে নেওয়া যায়, কিন্তু মা, শিশুসহ অনেক প্রতিবেশীর মৃত্যু কিভাবে মানব? জানি না কিভাবে এই বিপদ থেকে উদ্ধার হব। আমাদের থাকার মতো এখনো কোনো জায়গা নেই। প্রশাসন কোথায় পুনর্বাসন করবেন সেই অপেক্ষাতেই আছি। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে দেশটিতে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ধসে পড়ে বহু ভবন। অনেকেই ভবনের নিচে চাপা পড়েন। নাসরিন রুমি, সময় সংবাদ। আফগানদের বিপক্ষে সিরিজ জয় মাঠে বসে উপভোগ করেছেন টাইগার সমর্থকরা। এদিন শারজাহ স্টেডিয়ামে প্রচুর প্রবাসী বাংলাদেশিদের সমাগম ঘটে। টাইগারদের পারফরমেন্সে উচ্ছ্বসিত ক্রিকেট প্রেমীরা। সংযুক্ত আরব আমিরাত থেকে আরও জানাচ্ছেন শিবরিয়াল সাদিক। বাংলাদেশ আফগানিস্তান দ্বিতীয় টি-20 ঘিরে শারজাহ স্টেডিয়ামের দৃশ্যপট এদিন একেবারেই আলাদা। প্রথম টি-20তে মাঠে বাংলাদেশকে সমর্থন জানাতে যে পরিমাণ দর্শক ছিল, শুক্রবার তার অন্তত 10 গুণ বেশি দর্শক হাজির স্টেডিয়ামে।
বিকেল থেকেই দর্শকরা মাঠে আসতে শুরু করেন। খেলা শুরু হওয়ার 5 ওভার পার হলেও দর্শক স্রোত কমেনি। মাঠে আসতে থাকেন লাল সবুজ সমর্থকরা। স্টেডিয়ামের বাইরে দেখা যায় বাংলাদেশের মিরপুর গুলিস্তানের মতো ফুটপাতে জার্সি বিক্রি করতে। সাধারণ দর্শকরা 50 দিরহামের টিকিটের পাশাপাশি 20 দিরহামে বাংলাদেশের পতাকা আর 30 দিরহামে জার্সি কিনে গলা ফাটিয়েছে বাংলাদেশের পক্ষে। আগের ম্যাচের তুলনায় শুক্রবারের ম্যাচে বেশি দর্শক সাড়া পেয়ে বিক্রেতারাও খুশি। আগের ম্যাচ থেকে আজকে দর্শক বেশি হয়েছে, আগের ম্যাচে দর্শক কম ছিল, আজকে আমাদের সেলও ভালো হয়েছে। জার্সি বেচতেছি 30 টাকা করে আর ফ্ল্যাগ বেচতেছি 15 টাকা করে। টি শার্ট মোটামুটি সেল হচ্ছে, পতাকা, ফ্ল্যাগ, টি শার্ট সবকিছুই ভালো হচ্ছে আজকে। সাধারণ দর্শকরা জানিয়েছেন এশিয়া কাপের মতো এই সিরিজে হতাশ করবেন না টাইগাররা। এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দল। সিরিজের শেষ টি-20তেও দল বেঁধে মাঠে আসতে চান লাল সবুজ সমর্থকরা। তাদের প্রত্যাশা আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করবে টাইগাররা। দুইবার আমরা বিজয় হয়েছি ইনশাআল্লাহ। বাংলাদেশ আজকে অনেক ভালো খেলছে। থ্যাংক ইউ বাংলাদেশ টিম। শরীফুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে খেলা হয়েছে খেলার মতো। এশিয়া কাপে যে ভালো কিছু করতে পারে না, এই 3 সিরিজ খেলে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত করব। ইনশাআল্লাহ আমাদের দেশের জন্য দোয়া চাই। আসলে বাংলাদেশ জিতার কারণে আমরা অনেকেই হ্যাপি আছি। অনেক কষ্ট করে খেলা দেখতে আসছি। আজকে শুক্রবার ডিউটি নাই, অনেক কষ্ট করে আসছি, দিচ্ছে, এটাতে আমরা অনেক খুশি। বাংলাদেশ টিমকে স্যালুট জানাই এভাবে এগিয়ে যাওয়ার জন্য। শিবলি আল সাদিক, সময় সংবাদ, শারজাহ স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের 16 সদস্যের দল ঘোষণা। প্রথমবারের মতো ওডিআই দলে ডাক পেয়েছেন ব্যাটার সাইফ হাসান। ইনজুরির কারণে আগেই দেশে ফিরেছেন লিটন দাস। বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। 2 বছর পর ওয়ানডে দলের সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। শুক্রবার রাতে অধিনায়ক মেহেদী মিরাজ, নাজমুল শান্ত, নাহিদ রানা সহ 5 ক্রিকেটার যাচ্ছেন আরব আমিরাতে। ভিসা জটিলতায় এখনও আটকে আছেন নাইম শেখ। একই সমস্যা এখনও যেতে পারেনি টি-20 দলে সৌম্য সরকার। আগামী 8 অক্টোবর আবুধাবিতে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান। বাকি 2 ম্যাচ হবে 11 ও 14 অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্ধারিত সময়ের পর নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করা ভুল সিদ্ধান্ত। নির্ধারিত সময় স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে প্রত্যাশা পরিচালক প্রার্থী লুৎফর রহমান বাদলের। নির্বাচনে কোনো পক্ষের হস্তক্ষেপ দেখছেন না বলেও জানান তিনি। তামিমের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া নির্বাচনে কালো দাগ পড়বে না বলেও মনে করেন আরেক প্রার্থী শাহনিয়ান তানিম। নির্বাচনের মাঠে থেকে সরে যাওয়া ক্যাটাগরি 2 এর প্রার্থীর আশাবাদী জয়ের ব্যাপারে। সাপ্তাহিক ছুটির দিনেও জমজমাট ক্রিকেট বোর্ড। তামিম ইকবালের মনোনয়ন প্রত্যাহার করায় অনেকে ধারণা করেছে ভাটা পড়বে নির্বাচনী আমেজে। তবে ভোটের মাঠে যারা আছেন তারা জানান দিচ্ছেন উপস্থিতি। তফসিল অনুযায়ী এদিন প্রার্থীদের কার্যক্রম না থাকলেও ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচনের মাঠে থেকে যাওয়া প্রার্থীরা একে একে আসেন বোর্ডে। শাহনিয়ান তানিম, লুৎফর রহমান বাদল, আদনান রহমান দীপনরা আসেন বিসিবিতে। কুশল বিনিময় করেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। এরপর আসেন চিফ রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রার্থীরা। মনোনয়নপত্র প্রত্যাহার করা পরিচালক প্রার্থীরা দাবি তুলেছেন নির্বাচন পেছানোর। তবে অভিজ্ঞ সংগঠক লুৎফর রহমান বাদল বলছেন নির্বাচন হওয়া উচিত সংবিধান মেনে নির্ধারিত সময়ে। সবকিছুরই একটা টাইম থাকে এবং টাইমের মধ্যে কিন্তু করতে হয়। আপনারা জানেন যে আমাদের লাস্ট বোর্ডের কিন্তু ডেট এই কালকেই শেষ, 4th, এবং এটার পরে কিন্তু এক্সপায়ার হয়ে গেল। এখন আপনার যদি ওই কনস্টিটিউশনটাতে আপনার ব্রেক না হয় সেজন্য কিন্তু ইলেকশনটা, এবং আপনারা জানেন যে ইলেকশনের দাবির মধ্যে যেটা তাদের ছিল, আপনারা কিন্তু খেয়াল করে থাকেন যে একদিনের মধ্যে সব সিনারিও চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো আমার ধারণা ইলেকশনের মতো হচ্ছে। এবং পোড়খাওয়া এই সংগঠক ক্লাব ক্রিকেটে পরিচিত নাম। বিগত সরকারের আমলেও চেয়েছিলেন নির্বাচন করতে। দীর্ঘদিন পর বোর্ডে এসে স্মরণ করলেন সেই সময়ের কথা। আমি মনে করি ইলেকশনের আবহাওয়াটা তো খুবই ভালো। ও সবশেষ নির্বাচনগুলিতে আপনারা জানেন যে স্বৈরাচারী নির্বাচন হয়েছে। 2 বার ক্রিকেট বোর্ডে ইলেকশনে আমি শুধু বিরোধী প্রার্থী ছিলাম এবং যে কোনোভাবেই আমাকে লাস্টের দিন আমাকে উঠাতে হয়েছে। একটা পক্ষ পুরাপুরি কন্ট্রোল করছে বাংলাদেশ ক্রিকেটকে,
এখন সেইখান থেকে আমরা বেরোতে চেষ্টা করতেছি। আমার মনে হয় বেরোতে পেরেছে এই সরকার। বিএনপি সমর্থিত তামিম ইকবালের প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় অনেকে আশঙ্কা করছেন যোগ্য সংগঠক পাওয়ার ব্যাপারে। সাবেক অধিনায়ক তামিম বলেছেন ক্রিকেটের জন্য কালো দিন, তবে অনেকের অবস্থান তার মন্তব্যের বিপরীতে। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং যারাই আসুক তারা একটা কম্পিটিটিভ একটা ইলেকশনে তাদের ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইন করে ক্রিকেটের জন্য সার্ভ করতে আসুক। যারাই উইথড্র করেছে খালি তামিম ইকবাল না, আরও বাকিও যেখানে ছিলেন সেখানেও অনেক যোগ্য ক্যান্ডিডেট ছিলেন যারা ডিজার্ভ করেন এখানে থাকতে। তামিম ভাইকে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি, আপনি যখন একটা নির্বাচনে যাবেন তখন যে কোনো প্যানেলে যে কোনো কিছুতে তারা তাদের ভোট আদায় করার জন্য যে কোনো কিছু করতে পারে। এখন যারা আমরা নির্বাচন করছি সবাই আমরা অর্গানাইজার এবং খেলার মাঠের লোক। আমরা কেউই কারো কোনো ব্যাকগ্রাউন্ড নাই যে 10 থেকে 15 বছরের পিছনে আমরা ক্রিকেটের সাথে ইনভলভ না। সো আমি খুব আশাবাদী এই নির্বাচন নিয়ে। সংগঠক হিসেবে আমি আমার টিম ম্যানেজমেন্ট করার জন্য এবং হোল লিগটাকে মনিটর করার জন্য এগুলোতে আমাদের একটা সার্টেন লেভেল অফ দক্ষতা আছে। এখন আমরা যারা আছি তারা আমরা তো যেহেতু নির্বাচনের একটা বিষয় আমরা নির্বাচন করব, আর যারা আমাদেরকে ভোট দিবেন কাউন্সিলররা তারা বিবেচনা করেই দিবেন। সবাই আশাবাদী সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে, তবে অনেকের আক্ষেপ আছে সবার অংশগ্রহণ না থাকায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।